ওকে, সো আমরা আজকে থেকে ফেসবুক মার্কেটিং এর পেইড প্রমোশনের ভেতরে ঢুকে যাচ্ছি। আজকে থেকে হচ্ছে আমরা পেইড প্রমোশন করব। আচ্ছা, আমরা বিজনেস সেটিংস এ কিভাবে যাই সেটা তো আমরা জানি। জি ওকে, বিজনেস সেটিংস এ আসলাম। বিজনেস সেটিংস থেকে গত ক্লাসে হচ্ছে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাও দেখাইছি। তো এটা হচ্ছে আমাদের সেই বিজনেস ম্যানেজার। তো এটা হচ্ছে আমার পার্সোনাল বিজনেস ম্যানেজার সওদাগর। তো এখানে হচ্ছে আমার কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আর কি। তো এটা হচ্ছে আমার সেই অ্যাড অ্যাকাউন্ট। আপনাদেরকে গত ক্লাসে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি দেখাইছি। তো এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টের এখানে আসলে ওপেন ইন অ্যাডস ম্যানেজার নামে আমরা একটা বাটন পাচ্ছি, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। এছাড়াও এখানে অল টুলস এর ভেতরে অ্যাডস ম্যানেজার নামে আমরা একটা বাটন পাই। তো যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই আমরা অ্যাডস ম্যানেজারে ঢুকে যাব। আমরা ক্যাম্পেইনসে ক্লিক করলে এখানে হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। ডিফল্ট ভাবে আসলে ম্যাক্সিমাম পিপলের অ্যাড অ্যাকাউন্টে ঢুকলে এই ক্যাম্পেইনস অপশনটাই দেখায় এন্ড এখানেই আসলে ল্যান্ড করায় অ্যাডস ম্যানেজারে ঢুকলে। ঠিক আছে, জি সো এখানে আসলে আমরা আমাদের অ্যাড গুলো দেখতে পারি। আপনারা এর আগে নিশ্চয়ই এই অ্যাড অ্যাকাউন্ট কিভাবে কাজে লাগাতে হয় বা অ্যাড ম্যানেজার কিভাবে কাজে লাগাতে হয় এটা আপনারা হয়তোবা জানেন। আচ্ছা, এখানে আমি এটার একটু পরিচিতি দিয়ে নেই। এখানে দেখেন আমরা যখন এখন প্র্যাকটিসের জন্য কাজ করতেছি, সো আমাদের আসলে একটাই অ্যাডস ম্যানেজার থাকবে বা একটাই অ্যাড অ্যাকাউন্ট থাকবে ডিফল্ট ভাবে। বাট যখন আপনি অনেকের ব্যবসায় কাজ করবেন, মানে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে যখন আপনারা কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনারা বিভিন্ন ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আপনাদের এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে নিচ্ছেন। সো যখন এতগুলো বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করে নিবেন, তখন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন, যখন আপনি কোনো নতুন অ্যাড রান করতে যাচ্ছেন, তখন কোন ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের ভেতরেই কিন্তু আমাকে ঢুকতে হবে। যেমন আমি যদি এখন এই অ্যাড অ্যাকাউন্টের যে ওনার, তার জন্য যদি একটা মানে অ্যাড বানাতে চাই, তাহলে কিন্তু আমি এই জান্নাত ক্রিয়েশনের যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে ঢুকে তারপরেই কিন্তু আমি কাজটা করব। ঠিক আছে, আবার ধরুন আমার এই অ্যাকাউন্টের সাথে যেই ক্লায়েন্ট গুলো কানেক্টেড, আমি যদি তাদের জন্য কোনো অ্যাড রান করতে চাই তাহলে এখান থেকে করব। ঠিক আছে, দেখেন আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে কিন্তু ওই ক্লায়েন্টের কার্ড অ্যাড করা থাকে। সো আমি যদি ধরেন এখন সাপোজ অমি নামে যে আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে যে ক্লায়েন্ট আছে তার জন্য সাপোজ আমি একটা অ্যাড রান করতে যাচ্ছি, কিন্তু আমি ভুলে রাহাতস বিজনেস এটা সিলেক্ট করা আছে। সো এটা সিলেক্ট করা থাকলে আমি যদি এখন এখানে কোনো অ্যাড বানাই, তাহলে কার টাকা কাটবে? কার টাকা কাটবে? রাহাত 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 সাহেবের সাহেব। টাকা কেটে নিবে। ঠিক আছে, তার মানে আমি কাজ করতেছি এক ক্লায়েন্টের জন্য, টাকা কাটতেছে আরেক ক্লায়েন্টের জন্য, দুইজনই কিন্তু খেপে যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা কোন ক্লায়েন্টের জন্য কাজ করছি এবং সেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে নিব। ওকে, তাহলে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টের অ্যাডস ম্যানেজারে আসলে, অ্যাডস ম্যানেজারের ক্যাম্পেইন সেকশনে আসলে আমরা এখানে তিনটা অপশন পাচ্ছি, ক্যাম্পেইনস, অ্যাড সেট, অ্যাড। এই তিনটার কাজ কি জানেন? দেখেন এখানে আমরা তিনটা সেকশন পাই, ক্যাম্পেইনস, অ্যাড সেটস, অ্যাডস। এই তিনটা সেকশনের কাজ হচ্ছে, বলতে পারেন যে তিনটা ধাপ। আমরা যখন একটা বিজ্ঞাপন বানাই, তখন সেই বিজ্ঞাপনটা বানানোর জন্য আমরা এখানে তিনটা ধাপ অতিক্রম করে আমরা বিজ্ঞাপনটা বানাচ্ছি। আপনারা যদি কল্পনা করেন, ক্যাম্পেইনস কে ধরেন একটা বড় একটা কার্টনের সাথে বড় একটা কন্টেইনারের সাথে কম্পেয়ার করেন। সেই কন্টেইনারের ভেতরে ধরেন ছোট ছোট কিছু কার্টন থাকে, সেই কার্টন গুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাড সেটস। এবং সেই কার্টনের ভেতরে ছোট ছোট প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট গুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডস। ঠিক আছে, তার মানে একটা বড় কন্টেইনারের ভেতরে শুধু একটা কার্টন থাকবে এটা কিন্তু না, একটা বড় কন্টেইনারের ভেতরে অনেকগুলো কার্টন থাকতে পারে, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। তো ঠিক সেরকম একটা ক্যাম্পেইনস এর ভিতরে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে, এবং এই এক একটা কার্টনের ভিতরে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। তো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাও আসলে ওইরকম। তো নরমালি আমরা যখন অ্যাড বানাই তখন একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা একটা অ্যাড সেট তৈরি করি, একটা অ্যাড সেটের ভিতরে আমরা একটা অ্যাড তৈরি করি। ঠিক আছে,
এখন কথা হচ্ছে যে 3টা ধাপে কেন আমরা বানাই? আমরা তো চাইলে মানে ফেসবুক তো চাইলে একটাই অপশন রাখতে পারতো, তাই না? একটা অপশনে গিয়ে আমরা একটা ফর্ম ফিল আপ করতাম, সেইটার পরে আমাদের অ্যাডটা রান হয়ে যেত। কেন এতগুলো অপশন দেয়া হলো? তো আমাদের সুবিধার্থেই ফেসবুক কি করছে যে একটা ক্যাম্পেইনের ভেতরে আমরা চাইলে মাল্টিপল অ্যাড সেট বানাতে পারছি। এটা যদি দুইটা এক হয়ে যেত তাহলে কিন্তু আমাকে মাল্টিপল কাজ করতে হতো, কিন্তু আমরা একটা অবজেক্টিভের ভেতরে আমরা মাল্টিপল লোকেশন বানাতে পারছি, তার মানে আমার ক্যাম্পেইন গুলো কিন্তু এত বেশি হচ্ছে না। ওকে। জি ভাইয়া। এন্ড এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্টের একটা লিমিট থাকে, যেটা আসলে আমরা সচরাচর খালি চোখে দেখতে পাই না। মানে হচ্ছে এখানে মেবি 1000-এর মতন ক্যাম্পেইন বানানো যায় একটা ক্যাম্পেইনে বছরে, খুব সম্ভবত। ঠিক আছে, আমি কখনো এরকম আসলে লিমিট ক্রস করতে পারি নাই, যার কারণে অ্যাকুরেট নাম্বারটা আমি জানি না। তবে এটার একটা লিমিট থাকে। সো দেখেন, আমরা কিন্তু ক্যাম্পেইন যদি আমরা এরকম মাল্টিপল বানাইতে হইতো তাহলে কিন্তু ওই লিমিট আমরা অনেক আগে শেষ করে ফেলতে পারতাম। ঠিক আছে, বা ফেলতাম। ঠিক আছে, যেটা একটা প্রবলেম হয়ে দাঁড়াইতো। বাট যেহেতু এই সুবিধা আছে, এই জন্য হচ্ছে দেখেন আমরা একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা অনেকগুলো অ্যাড বানাইতে পারতেছি। সেটা হচ্ছে আমাদের সুবিধা। তো এইরকম কিছু সুবিধার জন্যই কিন্তু আসলে এই 3টা সেকশনকে আলাদা আলাদা করা হচ্ছে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কোন সেকশনে গেলে আমরা আসলে কি পাই। ওকে। তো আমরা ক্যাম্পেইনসে আসি এখন। কিভাবে বুঝলাম ক্যাম্পেইনসে আছি? কারণ এটা নীল হয়ে আছে। আমরা যদি অ্যাড সেটে থাকতাম তাহলে এটা নীল হয়ে থাকতো, অ্যাডে থাকলে এটা নীল হয়ে থাকতো। তো আমরা যেহেতু ক্যাম্পেইনসে আছি, ক্যাম্পেইনসে থেকে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখানে আমরা বেশ কিছু অবজেক্টিভ পাই। এগুলো হচ্ছে বেসিক অবজেক্টিভ। ঠিক আছে, বলতে পারেন এই প্রত্যেকটা অবজেক্টিভের আন্ডারে আবার আরো কিছু সাব অবজেক্টিভ থাকে। এখানে দেখেন, এখানে কিছু লেখা আসে। যে কোনো একটা অবজেক্টিভের উপরে মাউসটা নিয়ে গেলে এখানে দেখেন অ্যাওয়ারনেসটা আসলে কি কি অবজেক্টিভের জন্য কাজ করে। রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এইগুলোর জন্য হচ্ছে অ্যাওয়ারনেসটা কাজ করে। ট্রাফিকের জন্য দেখেন আরো কিছু আছে, এঙ্গেজমেন্টের জন্য আছে, লিডের জন্য আছে, অ্যাপ প্রমোশন, সেল, এরকম অনেকগুলো অপশন আমরা এখানে পাচ্ছি। তো আমরা যদি প্রত্যেকটা অপশন যদি আমরা দেখতে চাই এবং স্পেসিফিক ভাবে যদি আমরা কোনো একটা অপশনকে টার্গেট করতে চাই, তখন আমরা ফাইন্ড ইওর অবজেক্টিভ এই বাটনটায় ক্লিক করব। এন্ড এখানে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে যে ছোট ছোট অবজেক্টিভ গুলো আমরা দেখতে পাচ্ছিলাম, সেই অবজেক্টিভ গুলোই আমরা সিলেক্ট করতে পারবো। মানে একদম টু দা পয়েন্টে অবজেক্টিভ সিলেক্ট করা যাকে বলে। তো এখানে দেখেন, এখানে বেশ কিছু অবজেক্টিভ আছে। এই অবজেক্টিভ গুলো সম্বন্ধে কি আপনারা জানেন? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা বেশ কিছু অবজেক্টিভ পাচ্ছি। এখানে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাচ্ছি, এখানে রিচ পাচ্ছি। এই দুইটা হচ্ছে অ্যাওয়ারনেস এর ভিতরে থাকে। দুইটাই হচ্ছে অ্যাওয়ারনেস এর অ্যাওয়ারনেস ক্যাটাগরিরই দুইটা অবজেক্টিভ। আমি প্রত্যেকটা অবজেক্টিভ সম্বন্ধে একটা ছোট ব্রিফ দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে সাথে সাথে প্রশ্ন করতে পারবেন। ওকে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যখন আমরা কাজ করি তখন হচ্ছে আমরা যে অ্যাডটা বানাই বা যে অ্যাডটা হচ্ছে মানুষরা দেখবে, ওই অ্যাডটা দেখানোর মাধ্যমে আসলে যারা দেখছে তাদেরকে আমরা আমাদের কোম্পানিটা বা আমাদের ব্র্যান্ডটা সম্বন্ধে মনে রাখাই। আমরা একটা বিজ্ঞাপন দেখাই এবং বিজ্ঞাপনটা দেখে যেন মানুষ মনে রাখে। এটা কি ম্যাজিক যে মনে রাখবে? কিভাবে করে ফেসবুক? আপনারা লজিক্যালি একটা জিনিস চিন্তা করেন। আপনারা যখন ফেসবুক স্ক্রলিং করছেন, তখন আপনারা তো বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখেন। কয়টা বিজ্ঞাপনের কথা বা কয়টা বিজ্ঞাপনের কোম্পানির নামটা আপনাদের মাথায় থাকে? একটাও না ভাই। এটা ভুল কথা। আপনারা অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা কোম্পানির নাম আপনাদের মাথায় থাকছে। কোন কোম্পানিটার নাম মাথায় থাকছে? যেই কোম্পানির বিজ্ঞাপন আপনি বারবার বারবার দেখছেন। যেমন খালিদ ফারহানের এখন বিজ্ঞাপন দেখছি ভাইয়া। যেমন দারাজ, বুঝতে পারছি। দারাজের নামটা আপনাদের মাথায় আছে। আলিবাবা আছে। আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেই তাহলে যেটা হয়, মেকানিজমটা দেখেন। মেকানিজম হচ্ছে এটা যে একজন মানুষের কাছে মাল্টিপল টাইম আমার বিজ্ঞাপনটা দেখানো হবে। ঠিক আছে, মানে একাধিকবার দেখানো হবে যেন সেই লোকটা আমার বিজ্ঞাপনের কথা বা আমার কোম্পানিটার কথা মনে রাখে। ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মেকানিজম। আর রিচের কাজ কি? রিচের কাজ হচ্ছে যে এইখানেও আসলে আমি বিজ্ঞাপন দেখাবো, বিজ্ঞাপন দেখায় আমি হচ্ছে আমার বিজ্ঞাপনটা রিচ করাচ্ছি মানুষকে।
ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি রিচ করাচ্ছি, বাট মানুষ মনে রাখছে। আর রিচের কাজ হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছে দেয়া। এটা হচ্ছে রিচের কাজ। এখন কথা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি তাহলে ম্যাক্সিমাম পিপলের কাছে আমরা রিচ করতে পারি না? দেখেন ফেসবুক কিভাবে কাজ করে বা ফেসবুক কখন আমাদের কাছ থেকে চার্জ করে। ফেসবুক প্রতি ইমপ্রেশনের জন্য আমার কাছ থেকে চার্জ করে। মানে ধরেন আপনার সামনে আমার একটা বিজ্ঞাপন পৌঁছাইলো, আপনি স্ক্রল করে সেটা হোল্ড করে দেখেন অথবা আপনি স্ক্রল করে চলে যান, যাই হোক না কেন, এই যে আপনার সামনে অ্যাপিয়ার করছে একবার আমার বিজ্ঞাপনটা, তার বিনিময়ে কিন্তু ফেসবুক আমার কাছ থেকে একটা চার্জ কেটে নিবে আপনার সামনে আমার বিজ্ঞাপনটা জাস্ট দেখানোর জন্য। ওকে, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। এখন ধরেন আমার কাছে ফেসবুক আমার একটা বিজ্ঞাপন যদি আপনার সামনে 10 বার শো করে, সে 10 বারের জন্য আলাদা আলাদা টাকা নিবে। ওকে ওকে। জি ভাইয়া। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আমরা একটা মানুষের কাছে কিন্তু মাল্টিপল টাইম দেখাচ্ছি। তার মানে একটা মানুষের কাছে মানে মাল্টিপল টাইম আমি মানে আমার চার্জ দিতে হচ্ছে একটা মানুষের জন্য ফেসবুকের কাছে। কিন্তু রিচে হচ্ছে একটা মানুষকে একবারই দেখাবে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলের কাছে পৌঁছাবে আপনার বাজেট অনুযায়ী। ঠিক আছে, আপনি $5 বাজেট দিয়ে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছেন, আপনি যেই পরিমাণ ট্রাফিক পাবেন ওই ট্রাফিক গুলো হয়তোবা আপনার ব্র্যান্ডিং এর কাজে লাগতেছে। কিন্তু রিচের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা তার থেকে অনেক বেশি ট্রাফিক পাবো, কিন্তু ওই মানুষগুলো একবার একবার করেই আপনার বিজ্ঞাপন দেখবে। এখন কথা হচ্ছে হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ, কোনটা বেটার হবে? এটা আসলে ডিপেন্ড করবে যে আপনি আপনার ব্যবসার অবস্থাটা কি, বা আপনি যার কাছে দেখাচ্ছেন তার কাছে কি রিচ করাইলে হচ্ছে নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করাইলে হচ্ছে। দেখেন নর্মালি যখন আপনারা প্রথম অবস্থাতে কোনো কোম্পানির জন্য কাজ করছেন, তখন অবশ্যই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করানোটা জরুরি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস করালে যেটা হয় যে কিছু মানুষ আপনার ব্র্যান্ডটা সম্বন্ধে মনে রাখছে। ঠিক আছে, তো ধরেন আমি প্রথম অবস্থাতে ব্যবসায় নেমেই আমি কিন্তু সেলের আশা করতে পারি না। আমাকে আগে আমার ব্র্যান্ডের মানে পরিচিতিটা বাড়াইতে হয়। ঠিক আছে, যখন আমার ব্র্যান্ডের একটা পরিচিতি, একটা ফেস ভ্যালু ক্রিয়েট হয়, তখন কি আমি প্রতি মাসে হয়তোবা একটা ক্যাম্পেইন করলাম। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ব্র্যান্ডটাকে যারা চিনছে তাদের কাছে আমি একটা করে ক্যাম্পেইন রান করলাম। ঠিক আছে, নতুন কোন একটা অ্যাড নিয়ে আসলাম, দেখাইলাম, যেটা দেখে তাদের ভালো লাগলো এবং আমার ব্র্যান্ডটা সম্বন্ধে সে আরো বেশি ভালো করে মনে রাখলো, যেন ভুলে না যায়। প্রথম কাজ হচ্ছে মনে রাখানো, দেন হচ্ছে রিচ করাইতেছি। কেন রিচ করাইতেছি? ধরেন প্রতি সপ্তাহে একবার বা প্রতি মাসে একবার এরকম ভাবে আমরা কি করাইতেছি, রিচ করাইতেছি, যেন সে আমার ব্র্যান্ডটাকে ভুলে না যায়। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশনটা কি? কনসিডারেশন মানে হচ্ছে আহ মানে তারা কিভাবে আপনাকে গ্রহণ করছে বা গ্রহণ করছে কিনা। ঠিক আছে, বা গ্রহণ করানোর জন্য বা তারা যেন আপনাকে কনসিডার করে, এই জন্য হচ্ছে আপনি কিছু ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে, যখন ধরেন আপনাকে মানুষ মনে রাখছে, আপনি কিছুদিন পর পর তাকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছেন, সে আপনাকে আরো ভালোভাবে মনে রাখলো। এখন তাদের কাছ থেকে আপনার গ্রহণযোগ্যতাটা পাওয়া দরকার, মানে তারা আপনাকে কনসিডার করবে যে হ্যাঁ আপনি একটা ভালো ব্র্যান্ড। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সবসময় যেটা করি যে আমরা কিছু অফার নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে, কিছু অফার ক্যাম্পেইন চালু করি এবং সেগুলো হচ্ছে আমরা কনসিডারেশন টাইপের ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়ে রান করি। ঠিক আছে, ধরেন সামনে যে দারাজের 12 ক্যাম্পেইন আসতেছে, 11 ক্যাম্পেইন চলে গেল, তাই না? তো এরকম বিভিন্ন ধরনের ক্যাম্পেইন নিয়ে আসে বিভিন্ন কোম্পানি। ঠিক আছে, এগুলোকে আমরা অফার ক্যাম্পেইন বলি। এখন এই যে অফার ক্যাম্পেইন গুলো, এগুলো করে আমরা আসলে ট্রাফিকদেরকে কি করব? এখানে দেখেন, এখানে কনসিডারেশনের অনেকগুলো জায়গা আছে। ঠিক আছে, যেমন ট্রাফিকটার কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক গুলোকে নিয়ে যাওয়া। আপনি একটা নতুন মানুষকে যদি একটা অফার দেন, সে কিন্তু সেই অফারটা গ্রহণ করার আগে সে 10 বার চিন্তা করবে, কারণ সে তো আপনাকে চেনে না। কিন্তু ধরেন যারা আপনাকে চেনে, যারা আপনাকে জানে, এই ধরনের যে মানুষগুলো আছে, তাদের কাছে যদি আপনি একটা অফার নিয়ে যান, তাহলে কিন্তু তারা আপনাকে রেসপন্স করবে। ওকে, এখন রেসপন্স করানোর সময়, ঠিক আছে, ধরেন আপনি ট্রাফিক
ক্যাম্পেইন সিলেক্ট করলে যেটা হচ্ছে যে আপনি আপনার কোনো একটা ওয়েবসাইটে অথবা কোনো একটা আলাদা একটা সোর্সে আপনি নিয়ে যেতে চাচ্ছেন বা নিয়ে যেতে পারছেন। নর্মালি আমরা যেটা করি যে আমরা যদি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক গুলোকে নিয়ে যেতে চাই তখন হচ্ছে আমরা এই ট্রাফিক অবজেক্টিভটা ব্যবহার করি। ওকে, আমরা অনেক সময় এরকম কিছু বিজ্ঞাপন দেখে থাকি যে বিজ্ঞাপনের নিচে একটা লার্ন মোর অথবা ডিফারেন্ট কোন একটা বাটন থাকে, সেই বাটনে ক্লিক করলে আমরা তাদের ওয়েবসাইটে চলে যাই। দেখছি এরকম। জি ভাইয়া দেখছি। जी भैया জি ভাইয়া। তো এই ক্যাম্পেইনটা আমরা করতে পারি হচ্ছে ট্রাফিক অবজেক্টিভের মাধ্যমে। সেম ওয়েতে আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থাকে এবং আপনি চান যে সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হোক, তাহলেও আপনি এই কনসিডারেশন টাইপের একটা অবজেক্টিভ পাচ্ছেন যেটা হচ্ছে অ্যাপ ইনস্টলস। আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আপনি ভিউ করাতে চাচ্ছেন, আপনার কোনো একটা পেজে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আপনি ভিউ করাবেন, ভিউ বাড়াবেন। সো সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। আপনি চাচ্ছেন কিছু মানুষের কন্ট্যাক্ট ইনফরমেশন মানে ফোন নাম্বার, ইমেল আইডি, বাসার ঠিকানা, এই জিনিসগুলো আপনি কালেক্ট করতে চাচ্ছেন, সো তখন লিড জেনারেশন ক্যাম্পেইনটা ব্যবহৃত হয়। আপনি চাচ্ছেন আপনার একটা পোস্ট আছে, সেই পোস্টে যেন মানুষ এসে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে, বা কোন একটা লিঙ্ক থাকলে সেই পোস্টে সেই লিঙ্কে ক্লিক করে। তো এইগুলোকে আমরা বলি হচ্ছে এঙ্গেজমেন্ট। পোস্টের ক্ষেত্রে পোস্ট এঙ্গেজমেন্ট। সো পোস্ট এঙ্গেজমেন্টটা আমরা এখান থেকে করতে পারছি। ওকে, এরপর হচ্ছে পেজ লাইক। আপনাকে যাদের ভালো লাগতেছে তাদেরকে আপনি পেজ লাইকের জন্য একটা ক্যাম্পেইন করছেন, তারা আপনাকে পছন্দ করলে তারা আপনার পেজে এসে লাইক করছে। ঠিক আছে। ইভেন্ট রেসপন্সেস। ইভেন্ট রেসপন্সেস হচ্ছে যে আপনার যদি কোনো ইভেন্ট থাকে, ধরেন বাণিজ্য মেলা সামনে আসতেছে, এটা একটা ইভেন্ট। সো এই ইভেন্টে রেসপন্স করাতে চাচ্ছেন যে, ধরেন আমরা অনেক সময় এরকম কিছু ইভেন্ট দেখে থাকি যে ইভেন্ট গুলোতে ক্লিক করলে আমাদের কাছে কিছু অপশন আসে যে আপনি কি এই ইভেন্টে আগ্রহী, মানে হচ্ছে ইন্টারেস্টেড না নট ইন্টারেস্টেড, এরকম কিছু অপশন থাকে। সো আমরা এখান থেকে ইভেন্ট রেসপন্সেস টাইপের একটা ক্যাম্পেইন করলে আমরা ওই ধরনের একটা প্রমোশন চালাতে পারি। এরপর হচ্ছে মেসেজেস। আহ এটার মাধ্যমে হচ্ছে বর্তমানে বাংলাদেশি যত এফ কমার্স ব্যবসায়ীরা আছে তারা অর্ডার জেনারেট করে কিন্তু এই অপশনটার মাধ্যমেই। ঠিক আছে। দেখেন, ধরেন আপনার কোনো ওয়েবসাইট নেই, আপনি তারপরও ফেসবুকের মাধ্যমে ব্যবসা করবেন, আপনি অর্ডার নেবেন কিভাবে? অবশ্যই আপনাকে মানে আপনি আপনার কাস্টমারদেরকে বলবেন যে আমার এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে আমাকে মেসেজ করেন, ইনবক্স করেন। তারা ইনবক্স করবে যে এই প্রোডাক্টের দাম কেমন, আপনি তার সাথে কিছুক্ষণ কথা বলবেন, কথা বলে তার যদি পছন্দ হয় তখন সে ওইখানেই অর্ডারটা করে দিবে, বলবে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি, আপনি আমার বাসায় পাঠাই দেন। তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। সো এরকম কিছু অবজেক্টিভ আমরা পাই হচ্ছে কনসিডারেশনের ভিতরে। এখন এগুলো কনসিডারেশন কিভাবে হলো বা কেন হলো, আমি দেখেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মেসেজের বিষয়টাই। যখন আপনাকে কারো ভালো লাগবে তখনই তো সে আপনাকে মেসেজ করবে, তাই না? জি ভাইয়া। যখন আপনাকে কারো ভালো লাগছে তখনই সে আপনাকে কনসিডার করছে। ওকে। জি ভাইয়া। জি ভাইয়া। সো এরকম প্রত্যেকটা অপশনে আসলে আপনি একটু ঠান্ডা মাথায় মিলাই দেখেন, এগুলো আসলে কনসিডারেশন টাইপের ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে হচ্ছে কনভার্সন। মানে এখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসও পাইছি, মানে অ্যাওয়ারনেস হয়ে গেছে আমাদের, কনসিডারেশনও হয়ে গেছে, এখন হচ্ছে কনভার্সনের পালা। সো আমার যদি কোনো ওয়েবসাইট থাকে এবং আমি চাই যে সেই ওয়েবসাইটে গিয়ে মানুষ প্রোডাক্ট পারচেস করুক, তখন হচ্ছে কনভার্সন টাইপের অবজেক্টিভ দিয়ে আমরা ক্যাম্পেইন রান করে দেই। ধরেন আমার একটা ফেসবুক শপ আছে, তো সেই ফেসবুক শপের মাধ্যমে যদি আমি কোনো সেল জেনারেট করতে চাই তখন হচ্ছে ক্যাটালগ সেলস অপশনটা আমি ব্যবহার করতে পারি। আমার যদি স্টোর ট্রাফিক অবজেক্টিভ ব্যবহার করি তাহলে হচ্ছে আমার যদি কোনো ফিজিক্যাল শপ থাকে আমি সেই শপে ট্রাফিক পাঠাইতে পারবো। ঠিক আছে, এবং ওইখানে গিয়ে মানুষ কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবে। ঠিক আছে। তো এই অবজেক্টিভ গুলোই হচ্ছে ফেসবুকের অবজেক্টিভ। ফেসবুকে ক্যাম্পেইন করার সময় আমরা এই অবজেক্টিভ গুলোই পাই। ঠিক আছে। আপনারা কি এর আগে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করেছেন? তাহলে আমি আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখাবো না, আমি তাহলে ডিফারেন্ট অবজেক্টিভ দিয়ে কাজ করব। জি, ট্রাফিক দিয়ে করা হচ্ছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে করা হচ্ছে। ট্রাফিক দিয়ে করা হয়েছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে করা হয়েছে। জি ভাই।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা রিচটা কি দেখবো? রিচ এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই দুইটা কিন্তু মোটামুটি সেম টাইপেরই অ্যাড। ভাইয়া যদি আপনি একটু দেখাই দেন ওইটাই সবচেয়ে বেটার হতো। আচ্ছা, এইগুলো মোটামুটি মানে ইজি। আপনারা বাসায় একবার করে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচে কাজ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ট্রাফিক দিয়ে দেখাই, ঠিক আছে? মানে এখন আমি চাচ্ছি, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে দারাজের মতন। আমি দারাজের ওয়েবসাইটটা ওপেন করি, লিঙ্কও দরকার হবে কিছুক্ষণ পরে। ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এন্ড এই ওয়েবসাইটে হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্টে নিয়ে যাব। ধরেন এটা হচ্ছে আমার সেই লিংক। এই লিংকে আমি আমার ট্রাফিক গুলোকে নিয়ে যেতে চাচ্ছি এবং আমি তাদেরকে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখাতে চাচ্ছি। ওকে, সো আমি এখান থেকে ট্রাফিক সিলেক্ট করলাম। ডিফল্ট ভাবে এখানে ট্রাফিকটা সিলেক্ট হয়ে গেল, আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্যাম্পেইনের নাম দিতে হবে। ক্যাম্পেইনের নাম যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো নাম দিয়েই আমরা ক্যাম্পেইন স্টার্ট করতে পারি। বাট আমি সবসময় ক্লায়েন্টদের কাজ করার সময় আমি একটা নির্দিষ্ট প্যাটার্নের নাম দিই, ঠিক আছে? যেমন ফার্স্ট হচ্ছে আমি আমার ক্লায়েন্টের নামটা দিয়ে দিই, অথবা ক্লায়েন্টের বিজনেসের নামটা দিয়ে দিই। এরপরে একটা স্পেস দিয়ে এখানে হচ্ছে আমি কি টাইপের ক্যাম্পেইন করছি সেটা বলে দিব। আমি এখানে ট্রাফিক ক্যাম্পেইন করছি, সো আমি এখানে লিখলাম ট্রাফিক। ওকে, তাহলে হচ্ছে আমি এই ক্যাম্পেইনের নামটা দেখলে আমি বুঝতে পারবো যে কার জন্য করছি এন্ড কেন করছি, ঠিক আছে? বাট এখানে যে কোনো নাম আপনারা দিতে পারেন, এই নামই যে দিতে হবে বা এই প্যাটার্নেই যে দিতে হবে এরকম না, ঠিক আছে? আপনারা যখন অনেক মানুষের কাজ করবেন যেন এলোমেলো না হয়ে যান, এই জন্য আমি একটা সাজেশন দিলাম যে এই প্যাটার্নে আপনারা নামটা দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বাইং টাইপ, এটা কখনোই চেঞ্জ হবে না। এটা অপশন, মানে নিলামের মাধ্যমে আসলে আমাদেরকে ফেসবুক ট্রাফিক দেয়, সো এটাই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ তো আমরা সিলেক্ট করেছি, বাট এনি টাইম আমরা এটা চাইলে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট এটা একদমই অপশনাল একটা বিষয়, এটা আমাদের দরকার হচ্ছে না আপাতত। এবি টেস্টিংটা কি সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা এই পর্যায়ে আমরা এবি টেস্টিংটা না দেখি, তাহলে এলোমেলো হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। দেখেন এইখানে আমাদের কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছি, আমরা পাচ্ছি না? তিনটা সেকশন দেখতে পাচ্ছি না? जी भैया। জি ভাইয়া। এটা হচ্ছে ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনের ভিতরে দেখেন এটা হচ্ছে অ্যাড সেট, তার ভেতরে হচ্ছে অ্যাড। ওকে, তো এখন আমরা অ্যাড সেটের ভেতরে আছি। অ্যাড সেটেরও একটা নাম দিয়ে দিব। এখন দেখেন এখানে আমরা কি টাইপের অডিয়েন্সের জন্য কাজ করছি। যদি আমরা এই প্রোডাক্টের জন্য কাজ করে থাকি, তাহলে ধরেন আমরা কাজ করছি হচ্ছে এমন কিছু পিপলের জন্য যারা কিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট। কারণ এই টাইপের ব্যাগ যেগুলো, ব্যাকপ্যাক যেগুলো, সেগুলো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ভার্সিটির স্টুডেন্টরাই বেশি ব্যবহার করে। তবে এখানে দেখেন, এখানে হচ্ছে আরো কিছু জিনিস আছে, যেমন ওয়ালেট আছে, কার্ড হোল্ডার আছে, আবার এই টাইপের কিছু ব্যাগ আছে। এইগুলো কিন্তু অনেক চাকরিজীবীরা ব্যবহার করতে পারে, ঠিক আছে? সো আমাকে টার্গেট করতে হবে ভার্সিটি এন্ড হচ্ছে চাকরিজীবী যারা আছে তাদেরকে আমার টার্গেট করতে হবে। And চাকরিজীবীর ভিতরে হচ্ছে যারা ইয়াং জেনারেশনের যারা, তাদেরকে বেশি টার্গেট করব। ওকে, আচ্ছা, তাহলে এখানে অ্যাডসেটের নামের ভিতরে আমি এখানে ট্রাফিক, কোন টাইপের ট্রাফিক নিচ্ছি সেই ট্রাফিকের নামটাও আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ট্রাফিক হচ্ছে স্টুডেন্ট দিয়ে দেন। স্টুডেন্ট দিয়ে দেই। ওকে, আচ্ছা, এটা দিলাম। পরবর্তীতে আমি অ্যাডসেটটা দেখলেও বুঝতে পারবো যে আসলে এটা আমি কাদের জন্য করতে চাচ্ছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কনভার্সন কোথায় হবে, ঠিক আছে? মানে আমি অ্যাকচুয়ালি কোথায় আমি
ট্রাফিকদেরকে পাঠাতে চাচ্ছি। চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক। ওকে, তো আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে চাচ্ছি, বাট আমি চাইলে আমার কোনো একটা অ্যাপে অথবা মেসেঞ্জার অ্যাপে অথবা হোয়াটসঅ্যাপে অথবা কল অপশনেও আমি পাঠাইতে পারতাম ট্রাফিক গুলোকে। ঠিক আছে, সো আমরা এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে অপটিমাইজেশন এন্ড ডেলিভারি। এই অপশনটা হচ্ছে মূলত আমরা যখন একটা অ্যাড রান করছি তখন ফেসবুককে আরো বেটার ওয়েতে বুঝাই দেওয়া যে আসলে আমি এই ট্রাফিক গুলোর কাছ থেকে কি চাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্টিভের জন্য এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস পেয়ে থাকি। যেমন এখানে আমরা পাচ্ছি হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, লিঙ্ক ক্লিক, ডেইলি ইউনিক রিচ, ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে যে দেখেন, উই উইল ডেলিভার ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। দ্যাট মিনস এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কাজ করবে। ওকে, এখানে বলাই আছে দেখেন যে আমার অ্যাডটা মানে যত বেশিবার একটা পিপলের কাছে পৌঁছানো পসিবল তত বেশিবার পৌঁছাবে। দ্যাট মিনস এটা হচ্ছে ইমপ্রেশন। এরপর হচ্ছে ডেইলি ইউনিক রিচ। ডেইলি ইউনিক রিচ হচ্ছে একদিনে একবারই আমার অ্যাডটা শো করবে মানুষের কাছে। আচ্ছা, এরপর হচ্ছে লিঙ্ক ক্লিক। এইগুলো আসলে এই ট্রাফিক অবজেক্টিভের জন্য এই টাইপের অপশন গুলো আসলে ভালো না, এগুলো আমাদের দরকার নেই। এখানে হচ্ছে রেকমেন্ডেড ভাবে লিঙ্ক ক্লিক ছিল, ফেসবুক যেটা রেকমেন্ড করতেছে সেটা সব থেকে ভালো। তারপর আমি প্রত্যেকটা অপশনই আপনাদেরকে বুঝায় বলতেছি আর কি। এখানে দেখেন যেটা হবে যে লিঙ্ক ক্লিকের অপশনটা যদি আমি সিলেক্ট করি তাহলে ফেসবুক চেষ্টা করবে যে যত বেশি মানুষকে আপনার লিঙ্কে ক্লিক করানো যায় তত বেশি মানুষকে দিয়ে সে লিঙ্ক ক্লিক করাবে। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউজ। ল্যান্ডিং পেজ ভিউজ হচ্ছে ধরেন এখানে আমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। ধরেন আপনি কোনো একটা বিজ্ঞাপন দেখাচ্ছেন মানুষকে, দেখানোর পরে সে এই লিঙ্কটাতে ক্লিক করলো, কেটে দিল, ঠিক আছে, থাকলো না। এটা কিন্তু লিঙ্ক ক্লিক হিসেবে এখানে কাউন্ট হবে। বাট ল্যান্ডিং পেজ ভিউতে যেটা হবে যে একজন মানুষ লিঙ্কে ক্লিকও করবে এবং এটা ক্লিক করার পরে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে সে একটু সময় হলেও সে ভিজিট করবে। ভিজিট করে এরপরে সে বের হয়ে যাক বা অর্ডার দিক, সেটা ফেসবুকের কোনো দায়িত্ব না। বাট অ্যাটলিস্ট পেজ ভিউ করানো পর্যন্ত হচ্ছে তার দায়িত্ব। ঠিক আছে, তবে এই ল্যান্ডিং পেজ ভিউটা যদি আমরা দেই তাহলে আমরা এখানে একটা ফোরকাস্টিং রিপোর্ট দেখতে পাই, যেটা হচ্ছে এস্টিমেটেড রেজাল্ট বলা হয়। এস্টিমেটেড রেজাল্টে দেখবেন যে আপনি কম রিচ অ্যান্ড কম রেজাল্ট পাবেন, কারণ এটা হচ্ছে কস্টলি একটা অপশন। মানে রেকমেন্ডেড এর থেকে উপরে যত অপশন পাবেন প্রত্যেকটা অপশনই হচ্ছে কস্টলি হবে। সো রেকমেন্ডেডটা যদি দেন তাহলে দেখেন এখানে কিন্তু বেশ ভালো একটা ইয়ে পাচ্ছেন। ঠিক আছে, আপনি দেখেন এখানে 17,000 থেকে 50,000 রিচ পাচ্ছেন, লিঙ্ক ক্লিক দিলে 21,000 থেকে 59,000 রিচ পাচ্ছেন। দ্যাট মিনস কিছুটা বেশি আসতেছে। ওকে, সো আমরা লিঙ্ক ক্লিকটাই রাখলাম। এরপরে দেখেন এখানে বাজেট অ্যান্ড স্কেডিউল। এখানে আমরা বাজেট দিতে পারবো। ঠিক আছে, যে ডেইলি অথবা লাইফ টাইম কত টাকা আমরা খরচ করতে চাচ্ছি। আচ্ছা, লাইফ টাইম এই নামটা শুনে অনেকে মনে করতে পারে যে আমি লাইফ টাইম মানে হচ্ছে আমি যতদিন বাঁচবো ততদিন হচ্ছে আমার একটা রান হবে। বাট আসলে এটা না। লাইফ টাইম হচ্ছে, লাইফ টাইম যদি আমরা সেট করি, ধরেন লাইফ টাইম সেট করলাম, এখানে হচ্ছে $350 দিলাম। এখানে আমরা যতদিন এখানে দিয়ে দিব, ধরেন এখানে হচ্ছে 20 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আমি অ্যাড রান করছি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে লাইফ টাইম। এই টাইম পিরিয়ডটাকেই আমরা লাইফ টাইম বলতেছি। এই টাইম পিরিয়ডের ভিতরে $350 খরচ হবে। আর যদি এখানে আমি ডেইলি বাজেট দিয়ে দিই, ডেইলি বাজেট দিয়ে আমি ধরেন এখানে বললাম যে সাপোজ আমি পার ডে $10 খরচ করব, তার মানে হচ্ছে ডেইলি $10 করে খরচ হইতে থাকবে। বুঝতে পারছেন? এখানে চাইলে আপনি কন্টিনিউয়াসলি একটা অ্যাড রান করতে পারেন। আপনি জাস্ট এন্ড ডেটটা তুলে দেন, তাহলে এটা কন্টিনিউয়াসলি রান হইতে থাকবে। ঠিক আছে, এবং যতদিন আপনি অ্যাড রান করবেন ততদিন $10 করে খরচ হইতে থাকবে। ওকে, তো এখানে ধরেন ভাইয়া, আমি এটা কি একেবারে মানে আমি যদি চাই যে শুধু $10 আমি ফুল অ্যাডটাই দিব, সেটা হবে না, মানে ডেইলি বাজেট না? আপনি চাইলে ডেইলি $1 দিয়েও অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। ঠিক আছে, বাট আপনি ডেইলি কত ডলার দিতে চাচ্ছেন সেটা বলতে হবে। আর যদি আপনি চান যে $10 হচ্ছে মানে আপনি $10 টোটাল খরচ করবেন, তাহলে লাইফ টাইম বাজেট দেন। লাইফ টাইম বাজেট দিলেন,
এবং এখানে আপনি হচ্ছে উম, আপনি $10 দিয়ে দেন, ঠিক আছে। $10 দিয়ে দেখেন এখানে পার ডে কিন্তু অ্যাটলিস্ট $1 দিতে হবে। তো এখানে আপনি আহ, একসাথে হচ্ছে 30 দিনের জন্য অ্যাড রান করতেছেন, দ্যাট মিনস এখানে আপনার মিনিমাম $30 দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি তখন যেটা করতে পারেন, আপনি হচ্ছে কমায় দেন। ধরেন এখানে এটা হচ্ছে 20 নভেম্বর থেকে 1 2 3 4 5, আমি ধরেন 5 দিন একটা রান করব, ওকে। এখানে একটা এরর আসছে যে রিসেট ইউর স্টার্ট ডেট, আমার স্টার্ট ডেটটা 5-এ চলে গেছে। 20 নভেম্বরেই আসি আমরা, কিন্তু এখন কিন্তু 8টা 40 না, 8টা 50 বাজে, ঠিক আছে। এই জন্য এটা এই এররটা শো করতেছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। যখন অ্যাড রান করবেন এর আগে দেখে নেবেন যে অ্যাড এর টাইমটা 5-এ চলে গেছে কিনা, এটা দেখে নেবেন জাস্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমরা $10 দিলাম, লাইফ টাইম বাজেট দিলাম এবং টাইম দিলাম হচ্ছে 5 দিন। তার মানে পার ডে কত ডলার করে খরচ হবে বলেন তো? $2 অ্যাপ্রক্সিমেটলি $2 করে খরচ হবে। কোনোদিন $1 হইতে পারে, কোনোদিন $3 হইতে পারে, কিন্তু ওভারঅল এই 5 দিনে $10 বেশি খরচ হবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া বলেন। আমাদের তাহলে কোনটা কি রান করলে ভালো হবে, মানে লাইভ বাজেটের যেটা নাকি যে কোনো আরেকটা একটা আছে দিতে পারেন। অনেকের একটা ভুল ধারণা আছে যে লাইফ টাইম বাজেট দেওয়ার থেকে ডেইলি বাজেট দিলে কম রেসপন্স আসে, লাইফ টাইম বাজেট দিলে ভালো রেসপন্স আসে। বাট রেসপন্সটা কেমন আসবে এটা আসলে বাজেটের উপরে ডিপেন্ড করে না। বাজেট তো আছেই, টোটাল বাজেট যা, এর ভেতরে আপনি কেমন ভালো রেসপন্স পাবেন এটা ডিপেন্ড করবে অডিয়েন্স কেমন সেট করতেছেন আর অ্যাডটা কেমন বানাইতেছেন। এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করবে আপনার অ্যাড এর পারফরমেন্স কেমন হবে। কেউ $2 হয়তোবা 5টা লিঙ্ক ক্লিকও পেতে পারে, কেউ 10টা লিঙ্ক ক্লিকও পেতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করতেছে টোটালি তার অডিয়েন্স কেমন সে সেট করছে, টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারছে কিনা, এবং তারা যে অ্যাডটা দেখাইতেছে সেই অ্যাড এর কোয়ালিটি বা অ্যাড এর ডিজাইনটা কতটুকু অ্যাট্রাকটিভ। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ওকে, এরপরে দেখেন এখানে আমরা বাজেট অ্যান্ড টাইম দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে এখানে হচ্ছে অডিয়েন্স সেট আপ করতে পারেন আপনারা। এখানে লোকেশন দেখতে পাচ্ছি, বলেন তো লোকেশনটা দিয়ে কি করি আমরা? যেখানে অ্যাডটা দেখাতে চাই ভাইয়া। যেই লোকেশনে অ্যাড দেখাতে চাই। জি। আচ্ছা, এইখানে আমরা লোকেশনের উপরে একটা ড্রপ ডাউন পাচ্ছি, এই ড্রপ ডাউনটা কি আপনারা জানেন? জি দেখছি ভাই, দেখছি। তাহলে বলেন তো এইখানে যে 4টা অপশন আছে, এই 4টা অপশন কি কি? একটা হইলো আপনার যদি কেউ কোনো জায়গায় অবস্থান করে, এটা কোনটা এটা? এটা হইলো 2 নাম্বারটা সম্ভবত। পিপল লিভিং ইন দিস লোকেশন মানে হচ্ছে এই লোকেশনে যারা বসবাস করতেছে। আচ্ছা, এরপরে এরপরে প্রথম যেটা সেটা হলো যে কোনো জায়গায় যদি কেউ এই বেড়াইতে যায় অথবা কোনো ট্যুরে যায়, ওইটা আর কি। না, এটা না। আচ্ছা, তাহলে পিপল বুঝি। লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন মানে হচ্ছে যে যারা এই লোকেশনে থাকে, বসবাস করে, অথবা যারা নতুন আসছে, জি ঠিক ভাই, আছে। জি থার্ড অপশনটা দেখেন, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, দ্যাট মিনস যারা নতুন একটা লোকেশনে আসছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। আর আরেকটা অপশন হচ্ছে পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন মানে হচ্ছে যে যারা ট্রাভেল করতেছে, ঠিক আছে। জি এই অপশনগুলো আপনাদেরকে কেন দেখাইলাম? বোঝানোর জন্য। না, এই অপশনগুলো দেখাইছি আপনাদের ব্রেনস্টর্মিং করানোর জন্য। অ্যাকচুয়ালি দেখেন প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কিছু কাজ আছে, ঠিক আছে। এগুলো আপনারা যখন দেখবেন তখন আসলে আপনাদের একটু ব্রেনস্টর্মিং করা দরকার, মানে হচ্ছে মানে চিন্তা করা দরকার যে এই অপশনগুলো কেন দিছে বা এগুলো কখন কাজে লাগতে পারে। ধরেন আপনি আহ একটা হোটেলের জন্য অ্যাড রান করবেন। ধরেন কক্সবাজারে বিভিন্ন হোটেল আছে, আপনি কোনো একটা হোটেলের ওনারের কাছ থেকে বা হোটেল ম্যানেজমেন্টের কাছ থেকে একটা অর্ডার পাইলেন যে তাদের ডিজিটাল মার্কেটিং করে দিতে হবে। এখন আপনি ডিজিটাল মার্কেটিং যখন করবেন, করে লাভ কি? তাদের
কাস্টমার কারা? তাদের কাস্টমার হচ্ছে যারা ট্রাভেল করতেছে এন্ড যারা একটা হোটেল রুম বুকিং দিতে চাচ্ছে, তারাই তো আপনার টার্গেটেড কাস্টমার বা জি। টার্গেটেড অডিয়েন্স। এখন আপনি যদি এখানে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন এইটা দিয়ে দেন, তাহলে কি হবে জানেন? জি, বুঝতে পারছি। তাহলে হচ্ছে যাদের বাসাবাড়ি আছে কক্সবাজারে, তাদের কাছে আপনার অ্যাড চলে তাদের যাবে। কাছে অ্যাড চলে যাবে। তো এইটা গেলে তো আমার লাভ হচ্ছে না। আমার লাভ হচ্ছে তখন যখন কেউ ওই লোকেশনে ট্রাভেল করতেছে এন্ড তাকে আমি বিজ্ঞাপন দেখাচ্ছি, তখন আমার লাভ হচ্ছে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন গুলো এখানে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, ডিফল্ট ভাবে এটাই থাকে, তবে আমার যদি প্রয়োজন হয় তখন আমি বাকি অপশন গুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে লোকেশন সিলেক্ট করার জন্য আমরা এখানে আরো কিছু অপশন পাই। এখানে আমরা বাংলাদেশ না, শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়াকে আমরা টার্গেট করতে পারি। ধরেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। আবার আরেকটা অপশন আসতে পারে ঢাকা ডিভিশন বাংলাদেশ। ঢাকা ডিভিশন বাংলাদেশ যদি আসে সেটা কিন্তু বিভাগ। আর ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ যেটা, সেটা হচ্ছে সিটি। দেখেন পাশে কিন্তু ছোট করে সিটি লেখা আছে। তো আমরা সিটিটাকে যদি টার্গেট করতে চাই তাহলে আমরা সিটিটাকে টার্গেট করতে পারছি, বাট এইখানে দেখেন সিটির একটা রেডিয়াস জুড়ে আমরা টার্গেট করতেছি, যেটা হচ্ছে 25 মাইল রেডিয়াস জুড়ে আমরা টার্গেট করতেছি তাকে। ওকে, এখন এইখানে কিছু জায়গা অপ্রয়োজনীয় থাকতে পারে, বা কিছু জায়গা থাকতে পারে যেগুলো হচ্ছে ঢাকা সিটির বাইরে বা আশেপাশে কিছু জায়গা হয়তো বা এই এরিয়ার ভেতরে চলে আসছে। তো সেফ জোনে থাকার জন্য আমি যদি শুধু ঢাকা সিটিটাকেই টার্গেট করতে চাই, তাহলে কিন্তু এখানে একটা অপশন আছে, এই 25 মাইলস এর উপরে আসলে এখানে কারেন্ট সিটি অনলি, এটা যদি দেই তাহলে অনলি ঢাকা সিটির যে এরিয়াটা, সেই এরিয়াতেই আমার বিজ্ঞাপনটা দেখা যাবে। ক্লিয়ার সবাই? জি ভাই। এন্ড এটাকে আমরা এরকম ভাবে জুম ইন জুম আউট করতে পারতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি ঢাকা সিটিও না, আমি শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গাকে টার্গেট করব। ঠিক আছে, সেটাও কিন্তু পসিবল। আমি এটা কেটে দেই, কেটে দিয়ে এবার ধরেন আমি এখানে দেখেন, আমি ধরেন এই যে পান্থপথ। জি ভাইয়া। ওই যে মানে লাইভ ভিডিওটা চলতেছে, লাইভ ভিডিওটা বন্ধ করলে ভালো হয়, কারণ ওদিকে মানে মনোযোগটা। লাইভ ভিডিও কোথায় চলছে? এই যে আমাদের ক্লাসে এই যে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। মাহমুদ ভাই, ভাইয়া ওই যে ক্লাসের স্টুডেন্টের যে লিস্টটা রয়েছে ওই যে ওইটাই সরাতে বলছে আর কি। রবিন মাহমুদ ভাই ক্যামেরা অফ করেন। আচ্ছা, সবাই ক্যামেরাটা অফ করে দেন। দেখেন, আমরা এখানে চাইলে নির্দিষ্ট কিছু এরিয়াকেও টার্গেট করতে পারি। এখানে দেখেন ম্যাপের ভেতরে ড্রপ পিন একটা অপশন আছে। ড্রপ পিনে ক্লিক করার পরে আমরা ধরেন এখানে পান্থপথ এরিয়াটা পাচ্ছি। সো আমি পান্থপথ এরিয়াটাকে টার্গেট করতে চাচ্ছি। সো পান্থপথটাকে আমি সিলেক্ট করলাম। তো এটা দেখেন 10 মাইল রেডিয়াস জুড়ে আছে। তো এটাকে আমি 10 মাইল না করে আমি 1 মাইল দিয়ে দিই। 1 মাইল দিলাম। 1 মাইল দিলে দেখেন এখানে এই এরিয়াটা আসছে। এখন ধরেন এইখানে এই যে যে শাহবাগের যে এরিয়াটা, এই এরিয়াটাকে ধরেন আমি বাদ দিতে চাচ্ছি। মানে এই জায়গায় যে এরিয়াটা আছে এটা থাকবে, কিন্তু ধরেন এই যে যে জায়গাটা, এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিব। সো এখন আমি যেটা করতে পারি, এখানে এক্সক্লুডের একটা অপশন পাই। এটা আমরা কিন্তু এখন ইনক্লুড করতেছি, আমরা চাইলে এক্সক্লুড করতে পারি। সো এক্সক্লুডে ক্লিক করে আবার ড্রপ পিনে ক্লিক করলাম, এন্ড একটু দূরে এখানে হচ্ছে আমি আরেকটা পিন অ্যাড করলাম, এটাকে আমি 1 মাইল করে দিচ্ছি। 1 মাইল করে আমি দেখতেছি যে কতটুকু জায়গা বাদ দেওয়া হলো। সো এটা ধরেন এনাফ না, তাহলে আমি যেটা করতে পারি, এই জায়গাতে ড্রপ পিন পড়ছে, তো আমি ধরেন আরেকটু এইদিকে নিয়ে আসবো। তো এটাকে সরানোর কোনো ওয়ে নাই, এটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম, আবার ড্রপ পিন নিলাম, ড্রপ পিনটা নিয়ে আমরা আরেকটু এই সাইডে দিয়ে দিলাম। ওকে, দিয়ে আবার এটাকে আমি 1 মাইল করে দিচ্ছি। ওকে, দেখেন এখন ধরেন এই জায়গাটা বাদ পড়ে গেল। ঠিক আছে, তো এইটার ইয়েটা হচ্ছে, মেকানিজমটা হচ্ছে যে এই যে যে নীল জায়গাটা, এই নীল জায়গাতে অ্যাড দেখাবে, কিন্তু যেই জায়গাগুলো লাল সেই জায়গাগুলোতে অ্যাড দেখাবে না।
ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। এই জিনিসটা কি আপনারা জানতেন? জি, ভাইয়া, এটা আগে জানতাম। কিছুটা জানতাম অনেকটা। জি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে এজ, আমরা এজ দিতে পারি। এরপর হচ্ছে জেন্ডার দিতে পারি। ঠিক আছে, আপাতত আমরা যেটা করতেছি, আমরা এখানে ঢাকা সিটিটাকে টার্গেট করব। ঢাকা সিটিটাকে টার্গেট করলাম, কারেন্ট সিটি অনলি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এজ। যেহেতু আমি মেন্স ব্যাগ নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে ধরেন 18 থেকে 33 বছর বয়সী যারা আছে তাদেরকে আমরা নিব। জেন্ডারের ক্ষেত্রে আমরা এখানে শুধু ছেলেদেরকে রাখলাম, যেহেতু এটা ছেলেদের প্রোডাক্ট। ডিটেল টার্গেটিংটা সম্বন্ধে কি আপনারা জানেন? জানি ভাইয়া, তারপরও যদি একটু বুঝিয়ে দিতেন। জানি ভাই, আপনারা যদি দিতেন। ডিটেল টার্গেটিংটা কি, এখানে আমরা কি কি করি বলেন তো? এখানে কার বিহেভিয়ার কেমন, বা সে কিসে ইন্টারেস্ট, মানে এমন কিছু একটা। আচ্ছা, ওকে। সো আপনারা তো জানেন ডিটেল টার্গেটিংটা কি। সো এখানে আমরা তিনটা জিনিস পাচ্ছি, এখানে লেখা আছে দেখেন, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখানে আমরা ব্রাউজে গেলে এখানে ফার্স্টে আমরা ডেমোগ্রাফিক সিলেক্ট করতে পারবো। যেহেতু আমার স্টুডেন্ট দরকার, এখানে হচ্ছে এডুকেশন অপশন পাচ্ছি। এডুকেশন অপশনের ভেতরে গিয়ে আমরা এডুকেশন লেভেল পাচ্ছি। এখানে হচ্ছে যারা হাই স্কুল গ্রেড, ইন কলেজ, এরপরে হচ্ছে মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ, সাম গ্রেড স্কুল, সাম হাই স্কুল, এই অপশনগুলোকে আমি অ্যাড করে দিলাম, কারণ এগুলো হচ্ছে যারা স্টুডেন্ট তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। সো এডুকেশন লেভেলটার মাধ্যমে আমি এটা করতে পারি। ফিল্ড অফ স্টাডি, এখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন, যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টকে টার্গেট করতে পারেন। এগুলো হচ্ছে এডুকেশন। এরপর হচ্ছে ফিনান্সিয়াল, এটা বাংলাদেশের জন্য না, এটা হচ্ছে শুধুমাত্র ইউএস এর জন্য। ইউএস এর টপ 10 আর্নার যারা, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন 10 to 25%, 25 to 50%, এন্ড টপ 5% পিপল যারা আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন, মানে হাউস হোল্ড ইনকামের দিক থেকে যারা টপে আছে তাদেরকে। তো এটা হচ্ছে যারা যারা খুব প্রিমিয়াম বা পশ প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের জন্য হচ্ছে এই অপশনটা ভালো কাজ করবে, এই টার্গেটিং অপশনটা। আচ্ছা, এছাড়া হচ্ছে লাইফ ইভেন্টস আছে। লাইফ ইভেন্টস এর ভেতরে দেখেন যাদের অ্যানিভার্সারি আছে তাদেরকে টার্গেট করতে পারেন। অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, হোম টাউন, এই রকম কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক্স এর অপশন। তো এইখানে প্রত্যেকটা অপশনই আসলে কোনো না কোনো ব্যবসার জন্য কাজে লাগে। আপনাদেরকে আসলে এই অপশনগুলো একটু ব্রেইনস্টর্মিং করা প্রয়োজন, যে আসলে আপনারা যখন কোন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে সেই প্রোডাক্টের জন্য কোনটা ভালো কাজ করবে। ঠিক আছে, যেমন অ্যানিভার্সারি, যাদের অ্যানিভার্সারি সামনে 30 দিনের ভেতরে বা 30 থেকে 60 দিনের ভেতরে, তাদেরকে যদি আপনি এই ব্যাগের বিজ্ঞাপন দেখান তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ তারা নর্মালি দেখা যায় যে কাপলরা একজন আরেকজনকে হয়তো বা জুয়েলারি আইটেম অথবা শাড়ি, পাঞ্জাবি এইগুলো গিফট করে, তাই না? মেন্স ব্যাগ এগুলো তো কখনো গিফট আইটেম হতে পারে না, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। সো এই ব্যবসার জন্য কিন্তু এটা না। তবে আমি যদি জুয়েলারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, গোল্ডের বিজনেস থাকে আমার, তাহলে কিন্তু এই অপশনটা আমি ব্যবহার করব। ঠিক আছে, আমার পেজের জন্য, তাই না? জি কারণ ভাইয়া। তাহলে আমি কিছু টার্গেটেড মানে কিছু সেল জেনারেট করতে পারবো এই টাইপের মানুষের কাছ থেকে। আচ্ছা দেখেন, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, মানে যারা ফ্যামিলি থেকে দূরে বা যারা হোম টাউন থেকে দূরে আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। এখানে যাদের বার্থডে সামনে আসতেছে তাদেরকে আমরা টার্গেট করতে পারবো আপকামিং বার্থডে এর মাধ্যমে, বা যাদের বার্থডে হচ্ছে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, এরকম করে 12টা মাসের নামই আছে, যাদের এই মাসে বার্থডে তাদেরকে আমরা টার্গেট করতে পারবো। তো এই অপশনগুলো কিন্তু আমাদের এই ব্যাগের জন্য কাজে লাগছে না। এখানে দেখেন ফ্রেন্ডস অফ মেন উইথ বার্থডে ইন 0 to 7 days। ঠিক আছে, মানে হচ্ছে যে যেই ছেলেটার আগামী 7 দিনের মধ্যে বার্থডে আসতেছে, তার বন্ধু বান্ধবদেরকে টার্গেট করতে পারবেন। যাদের বার্থডে হচ্ছে 7 to 30 days, তাদের ফ্রেন্ডদেরকে টার্গেট করতে পারবেন।
এরকম করে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলোর ভিতরে যেগুলো আপনাদের কাজে লাগবে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে। উম, এখানে দেখেন যেসব মেয়েদের বার্থডে হচ্ছে 7 দিনের ভিতরে বা 30 দিনের ভিতরে, তাদেরকে আপনারা টার্গেট করতে পারছেন, যে মানে সেসব মেয়েদের বন্ধু বান্ধবদেরকে। তো ধরেন আপনি একটা কেক শপের ওনার, তখন আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারেন, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, লং ডিস্টেন্স রিলেশনশিপ যাদের আছে তাদেরকেও টার্গেট করতে পারতেছেন, যাদের নিউ জব হয়েছে তাদেরকে টার্গেট করতে পারবেন। হ্যাঁ, নিউ জব যাদের হয়েছে তারা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এই ব্যাকপ্যাক গুলা বা হচ্ছে এই টাইপের প্রোডাক্ট বেশি কেনে, বেশি ইউজ করে। কারণ হচ্ছে অফিসে মাঝে মধ্যে দেখা যায় যে চার্জার, ল্যাপটপ বা নোটবুক, এই জিনিসগুলো বা এসেনশিয়াল প্রোডাক্ট গুলো নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ অথবা ছোট ব্যাগ বা ওয়ালেট, এই জিনিসগুলো ব্যবহার করে, তারা কেনে। সো নিউ জব যারা পাচ্ছে তারা দেখা যায় যে নতুন নতুন এই প্রোডাক্ট গুলো কিনতে পারে। ঠিক আছে, বা এগুলোর প্রতি তাদের আসলে চাহিদা থাকে। সো আমি এই অপশনটাকে ব্যবহার করলাম। এরপরে দেখেন যারা নিউ রিলেশনশিপে আছে তাদেরকে আপনারা টার্গেট করতে পারেন, যারা নিউলি এঙ্গেজড তাদেরকে টার্গেট করতে পারেন, যারা নতুন বিবাহ করেছে তাদেরকেও টার্গেট করতে পারবেন এখানে। ঠিক আছে। এরপরে দেখেন এখানে হচ্ছে প্যারেন্টস। এখানে অল টাইপ অফ প্যারেন্টস দেরকে আপনারা দেখতে পাবেন, যাদের বাচ্চাদের বয়স 12 মাসের মধ্যে, তাদেরকে টার্গেট করতে পারেন। অল প্যারেন্টস দেরকে টার্গেট করতে পারেন, যাদের বাচ্চাদের বয়স হচ্ছে 18 থেকে 26, তাদেরকেও টার্গেট করতে পারবেন। 6 থেকে 8, 3 থেকে 5, 9 থেকে 12 বছর, 13 থেকে 17 বছর, 1 থেকে 2 বছর, সব ধরনের বাচ্চাদের প্যারেন্টস দেরকে আপনি টার্গেট করতে পারছেন। ওকে। তো এখানে আমি আপনাদেরকে একটু একটু যাচাই বাছাই করি। আপনারা তো এই অপশনগুলো দেখেছেন, তাই না? অ্যাকচুয়ালি কতটুকু বুঝেছেন এটা একটু দেখি। এইখানে আপনি এই যে 0 to 12 মান্থ, এই বাচ্চাদের প্যারেন্টসদেরকে কখন টার্গেট করবেন, কোন ব্যবসার জন্য টার্গেট করতে পারেন বলেন তো? বেবি শপ, বা খেলনা বা বেবি এমন শপ কিছু। থাকলে এটা করতে পারি ভাইয়া। বেবি শপ মানে হচ্ছে বাচ্চাদের জামা Products, কাপড়, প্রয়োজনীয়। হ্যাঁ। বাচ্চাদের Pampers। অনেক ধরনের থাকে, প্রোডাক্ট থাকে, জি সেই ভাইয়া, প্রোডাক্ট বেবি গুলো যখন আপনি সেল করতেছেন। আচ্ছা, ভালো কথা। যখন আপনারা 1 থেকে 2 বছরের বাচ্চাদের প্যারেন্টসদেরকে টার্গেট করতেছেন তখন কি দেখাবেন? সেমই ভাইয়া। প্রোডাক্টই দেখাবেন। ক্যাম্পাস দেখাবে আর কি। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে 13 থেকে 17 বছর বয়সী বাচ্চাদের বাবা মাকে কি দেখাবেন? ক্লথ, জামা কাপড়, জামা কাপড়, না, স্কুল ব্যাগ এরকম স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ, সার্কেল, তারপর আপনার হচ্ছে বই, বিভিন্ন ধরনের এমন কিছু। বই। আচ্ছা, নর্মালি 13 থেকে 17 বছর বয়সী বাচ্চাদের জামা কাপড় এগুলো অনলাইন থেকে বাবা মা খুব একটা কেনে না বাংলাদেশের প্রেক্ষাপটে, তাও ধরে নিচ্ছে এগুলা কেনে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা কিছুটা ঠিক বলছেন। তবে সব থেকে বেশি চলবে হচ্ছে যদি আপনি কোনো কোচিং সেন্টারের অ্যাড দেন। জি, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। কোচিং সেন্টারের বিজ্ঞাপন দিলে বাবা মা এই বিষয়টায় খুবই কনসার্ন থাকে, সো ওইটাতে বেশি আকৃষ্ট হবে। ঠিক আছে। আচ্ছা, এইরকম ভাবে আসলে আমাদের চিন্তা করতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা অপশনই কোনো না কোনো কাজে আসে, সো এগুলো একটু চিন্তা করতে হবে। এন্ড যখন আপনারা কোনো একটা ব্যবসা নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন তখন আপনারা এই জিনিসগুলো আপনাদের মাথায় আসবে। মানে এটা 1 দিন 2 দিনে আসবে এরকম না, এটা হচ্ছে যত কাজ করবেন তত বেশি ভালোভাবে আসবে আর কি। আচ্ছা, দেখেন এখানে রিলেশনশিপ স্ট্যাটাস আছে, বিভিন্ন ধরনের রিলেশনশিপ স্ট্যাটাস আমরা দিয়ে থাকি। আমার ধরেন একটা মানুষকে ভালো লাগছে, আমি আবেগের বশে আমি আমার ফেসবুক প্রোফাইলে আমি দিয়ে দিলাম ইন এ রিলেশনশিপ, এরকম অনেকেই করে, তাই না? জি ভাইয়া। So, আবার ধরেন আমি নতুন বিয়ে করছি, ওইটাও আমি স্ট্যাটাস দিচ্ছি, আমি বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছি আমরা, তাই না? তো জি এই ভাইয়া। স্ট্যাটাসের অনুযায়ী কিন্তু আসলে এই অপশন গুলো আমরা এখানে পাই, মানে ফেসবুক আসলে ওই মানুষগুলোকে এভাবেই টার্গেট করছে। ঠিক আছে। তো এখানে আমরা ডিফারেন্ট টাইপের এরকম অপশন পাচ্ছি, এই অপশন গুলো যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি ব্যবহার করতে পারছি।
ঠিক আছে, এখানে আমি সিঙ্গেল দিতে পারি, যারা সিঙ্গেল আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা তো সিঙ্গেলই হয়, তাই না? জি ভাইয়া। ওকে, সো এখানে রিলেশনশিপ স্ট্যাটাস দিলাম। এরপর হচ্ছে ওয়ার্ক। এখানে দেখেন, এখানে ওয়ার্কের ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রি পাচ্ছি, এমপ্লয়ার্স পাচ্ছি, জব টাইটেল পাচ্ছি। এগুলোর মাধ্যমে আমরা আহ ইয়ে করতে পারি, অপশনগুলো অ্যাড করতে পারি যদি আমার প্রয়োজন হয়। বাট এটার জন্য আসলে আমার প্রয়োজন নাই, আমি মেন্স ব্যাগ ইয়ে করতেছি, সেল করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টে আমরা কি করতে পারি? ইন্টারেস্টে হচ্ছে এখানে দেখেন, এখানে ইন্টারেস্ট বলতে আমরা কি বুঝি? ইন্টারেস্ট হচ্ছে যে এই বিষয়ের উপরে আপনার আগ্রহ আছে, আপনি সার্চ করেন বা ওই বিষয় নিয়ে কথা বলেন। এই অপশন গুলো হচ্ছে এখানে আমরা পাই আসলে। ঠিক আছে, এখানে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রি গুলোতে মানুষের ইন্টারেস্ট থাকতে পারে। ঠিক আছে, সেগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। অ্যাডভার্টাইজিং, এরপর হচ্ছে এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, ব্যাংকিং, বিজনেস, কনস্ট্রাকশন, ডিজাইন। ঠিক আছে, এরকম অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মানে এই ইন্ডাস্ট্রি গুলোতে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় এই ইন্ডাস্ট্রি গুলোর টার্গেট করে আমাদের অ্যাড রান করা প্রয়োজন হয়। আচ্ছা, এরপর হচ্ছে অনলাইন। অনলাইনে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং। যে এই অপশনগুলো আসলে কোর্সের জন্য কাজে লাগতে পারে। শিখন আর কি ব্যবহার করে, যে অপশনগুলোকে, সেই অপশনগুলো আমরা এখানে পাই। এরপর হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মর্টগেজ, লোনস, রিয়েল এস্টেট, রিটেল, সেলস, সায়েন্স, স্মল বিজনেস। এইগুলোর উপরেও আপনি চাইলে যদি এই ইন্টারেস্ট গুলো আপনার প্রয়োজন হয়, এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এর মনে হয় শেষ নেই ভাই। হ্যাঁ, এর কি শেষ আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। সব অপশন যে সবসময় পাওয়া যায় এরকম না, এখানে অনেক অপশন আছে। এই অপশন গুলোর থেকে বায়ার আসলে অনুযায়ী- আপনাদের খুঁজতে হবে, বুঝছেন, যে আসলে বায়ার কোন অনুযায়ী- অপশনটা আপনার লাগবে। হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে আসলে জিনিসটা এরকম হয় যে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, ধরেন মেন্স ব্যাগ নিয়ে কাজ করতেছি, মেন্স ব্যাগ হয়তো বা আমরা পাইলাম না, কিন্তু মেন্স ব্যাগের আশেপাশে কি আছে সেটা আমাদেরকে টার্গেট করতে হয়। ঠিক আছে, জি। তো এরকম ভাবে আমাদেরকে টার্গেট করতে হয়। তো এখানে দেখেন শপিং এন্ড ফ্যাশন আছে, এটার ভিতরে ক্লদিং আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে। ফ্যাশন অ্যাক্সেসরিজ এর ভিতরে দেখেন এখানে আমরা কিন্তু মেন্স ব্যাগ পাই নাই, পাইছি মেন্স ব্যাগ পাই নাই, না। কিন্তু এখানে দেখেন সানগ্লাস। এটা খুবই স্টাইলিশ প্রোডাক্ট এন্ড আমার ব্যাগ গুলো খুব স্টাইলিশ। সো যারা সানগ্লাসের প্রতি অ্যাট্রাক্টেড, তারা হয়তো বা আমার ব্যাগের প্রতি অ্যাট্রাক্টেড হবে। So আমি সানগ্লাসেস দিয়ে দিলাম। এরপর হচ্ছে শপিং। শপিং এর ভেতরে দেখেন এখানে অনলাইন শপিং এর উপরে যারা ইন্টারেস্টেড বা যারা অনলাইন শপিং করে তাদেরকে আমরা টার্গেট করলাম। এরপরে দেখেন এখানে আরো কিছু অপশন আছে, এই অপশন গুলো আপনারা একটু দেখে নেবেন। যে যে অপশন গুলো আপনাদের লাগবে সেই অপশন গুলো আপনারা অ্যাড করতে থাকবেন। ঠিক আছে, এগুলা যত খুশি আপনারা অ্যাড করতে পারবেন, তবে এটা বুঝে শুনে অ্যাড করতে হয়। মানে এমন না যে আমার যে অপশনটা প্রয়োজন নাই তাও আমরা অ্যাড করে দিচ্ছি, আবার যে অপশনটা প্রয়োজন সেটা স্কিপও করা যাবে না, এরকম। ঠিক আছে, আপনাকে খুঁজে খুঁজে প্রত্যেকটা অপশন ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, এগুলো করার পরে ধরেন আপনি কিছু জিনিস হয়তো বা বাদ দিয়ে দিচ্ছেন। তো এখানে দেখেন সাজেশনস এর ভেতরে এখানে আমরা ক্লিক করলে এখানে আরো কিছু অপশন পাই, যেমন এখানে এঙ্গেজড শপার, এটা আমি অ্যাড করতে পারি। আবারও আমরা এখানে সাজেশনের ভিতরে গিয়ে দেখেন এখানে আই ওয়্যার আছে, এরপর হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে। এই অপশন গুলো আমরা অ্যাড করে দিতে পারি। শপিং, এটা আমরা অ্যাড করে দেই। এরপরে হচ্ছে এখানে দেখেন আরো কিছু আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটা আমরা অ্যাড করে দিলাম। এরকম ভাবে এখানে দেখবেন যে আপনার কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা। ঠিক এর আছে, উপরে তো সার্চ করার অপশন আছে তাই না ভাই? হ্যাঁ, এখানে সার্চও করতে পারবেন। আচ্ছা। ঠিক আছে, তো এগুলো করার পরে দেখেন আমি একটা অডিয়েন্স বানাইলাম। এখন এই অডিয়েন্সটা আমি ধরেন পরবর্তীতে যে আরো অ্যাড রান করব, হয়তো বা কোথাও আমার কাজে লাগবে। ঠিক আছে, অন্য কোনো ক্যাম্পেইনে। সো এই জন্য আমি যেটা করতে পারি, সেভ করে রাখতে পারি এই অডিয়েন্সটাকে। ঠিক আছে, তো অডিয়েন্সের নাম দিয়ে দিই ডিমা 223-31। এটা হচ্ছে মেন্স ব্যাগ।
ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। এরপর হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টে মূলত আমরা 4 ধরনের প্লেসমেন্ট পাই ফেসবুকে: ফেসবুক নিজে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। তো প্লেসমেন্ট বলতে আসলে আমরা বুঝাচ্ছি হচ্ছে যে কোথায় আমার বিজ্ঞাপনটা শো করবে সেটা। ঠিক আছে? তো এখান থেকে যেটা যেটা আপনার প্রয়োজন হবে সেটা সেটা রাখবেন, যেটা যেটা প্রয়োজন হবে না সেগুলো রিমুভ করে দিবেন। ঠিক আছে? তো আমি ধরেন আপাতত আজকে ফেসবুক এন্ড মেসেঞ্জার এই দুইটাই আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখেন ফেসবুক এন্ড মেসেঞ্জারের মধ্যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা এখানে পাচ্ছি, যেমন ফেসবুক ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ভিডিও ফিড, রাইট সাইড কলাম। প্রত্যেকটা অপশনের উপরে মাউস নিয়ে আসলে এটা কোথায় দেখাবে একটা এক্সাম্পল স্বরূপ এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। এখানে হচ্ছে আমরা অ্যাড বানাতে পারি। সো অ্যাড বানানোর জন্য এখানে হচ্ছে আমরা অ্যাড এর নাম দিয়ে দিব। তো আমি এই অ্যাড এর নাম দিয়ে দিচ্ছি একটা মেন্স ব্যাগ। ওকে, এরপরে হচ্ছে এখানে আমরা আমাদের ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব যে কোন পেজের জন্য আমরা কাজ করতে চাচ্ছি সেটা আমরা বলে দিব। এখানে আমরা দুইটা অপশন পাই, একটা হচ্ছে এক্সিস্টিং অ্যাড মানে এক্সিস্টিং পোস্ট অথবা ক্রিয়েট অ্যাড। এই দুই ধরনের যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। সো এখানে আমি আজকে ধরেন এক্সিস্টিং পোস্ট দিয়ে কাজ করব। জি ভাইয়া বলেন, কিছু বলতে চাচ্ছেন কেউ? আচ্ছা, তো এখানে এক্সিস্টিং পোস্টটা দিলাম এবং এখানে হচ্ছে সিলেক্ট পোস্ট অপশনটায় ক্লিক করে আমরা এখান থেকে যেই পোস্টটা আমরা আসলে অ্যাড হিসেবে দিতে চাচ্ছি সেই পোস্টটা আমরা এখানে দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, কন্টিনিউ দিয়ে দিলাম এবং এই অ্যাডটা এখানে চলে আসলো। এরপরে আমরা যদি এটাকে পাবলিশ করে দেই তাহলে এটা পাবলিশড হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম দেখাচ্ছে যে এখানে কোনো ভ্যালিড লিংক নাই, মানে অ্যাকচুয়ালি এই পোস্ট, এটা তো একটা পোস্ট, সো পোস্টের ভেতরে হচ্ছে কোনো লিংকের অপশন ছিল না। যেহেতু আমি ট্রাফিক অবজেক্টিভ নিয়ে কাজ করছি, সো এই পোস্টটা আসলে এটার সাথে যাচ্ছে না। ঠিক আছে? এটা দেখাচ্ছে। তবে আমি যদি এই পোস্টের ভিতরে কোনো লিংক রাখতাম তাহলে এটা আবার দেখাতো। ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এভাবে ভাই- করে আমরা একটা বেসিক ক্যাম্পেইন করতে পারি। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া কার মাইক্রোফোন অন আছে অফ করেন। মাহমুদ আপু আপনার মাইক্রোফোনটা অফ করেন। ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে আপনি যেটা আপনি অডিয়েন্স টার্গেট করলেন ওইটা সেভ করলেন, ওই সেভ করা ফাইল ওইটা কোথায় যাবে? এটা আমরা নেক্সট ক্লাসে যখন আরেকটা অ্যাড রান করব তখন আমরা দেখব যে ও, এই আচ্ছা। অপশনটা কোথা থেকে নিয়ে আসতে হয়। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে? ওকে, তো আজকের মতন আমরা এই পর্যন্তই থাকুক। এন্ড হচ্ছে যতটুকু দেখালাম এতটুকু প্র্যাকটিস করেন, কজ নেক্সট ডেতে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে ব্রেনস্টর্মিং করাবো এন্ড নতুন ক্রিয়েটিভ কিভাবে বানাতে হয় সেই বিষয়টা আমরা দেখবো।